মার্কিন লেখক আইজাক অ্যাসিমভ লিখেছিলেন, অযোগ্য এবং অক্ষমের শেষ সম্বল হলো হিংসা। পাহাড়ে অস্তিত্ব হারানোর ভয় মরিয়া মোর্চা সেই জঙ্গিপনার রাস্তাতেই ফিরল। গুরুং বাহিনীর গুন্ডামি এমন জায়গায় পৌঁছলো যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলো সেনাবাহিনীকে। একের পর এক পুলিশের গাড়িতে আগুন, বেপরোয়া ইট বৃষ্টি, সরকারি সম্পত্তি ধ্বংস। এটা কোন রাজনীতি? ভরা মরশুমে পাহাড়ে আটকে যাওয়া অন্তত 10,000, কেউ কেউ বলছেন 50,000ও হতে পারে সংখ্যাটা। সেই পর্যটকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া, এটাকে কি আন্দোলন বলবো আমরা? দশকের পর দশক পেরিয়ে যায়, কিন্তু হিংসা আর রক্তপাতের বাইরে কেন বেরোতে পারে না পাহাড়ের রাজনীতি? কাল 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে মোর্চা, তাহলে ফের অচল অবস্থার পথেই ফিরছে পাহাড়? এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো কিভাবে আজ পাহাড় অশান্ত হলো গুরুং বাহিনীর দাপটে। দেখুন। মোর্চার জঙ্গি বিক্ষোভে জ্বলছে পাহাড়। ভরা পর্যটনের মরশুমে রণক্ষেত্র দার্জিলিং। আর এসব হলো সেই দিনই যখন প্রায় 4 দশক পর পাহাড়ে বসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করছেন কোনো মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মোর্চার বিক্ষোভ নিয়েও সুর ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। जो लोग का पास कोई इशू नहीं रहते वो कभी-कभी बर्बादी का इशू करते हैं। ये इशू ही नहीं है। গোর্খা জনমুক্তি মোর্চা বুধবারই ঘোষণা করে রাজ্য মন্ত্রিসভার বৈঠক চলাকালীন তারা পাহাড়ের রাস্তায় অনশনে বসবে। কিন্তু সকাল থেকে সেই কর্মসূচি আরো উগ্র আকার ধারণ করে। পাহাড়ের বিভিন্ন জায়গায় শুরু হয় মিছিল এবং স্লোগান। যখন মন্ত্রিসভার বৈঠক শেষ দিক, তখনই কিন্তু মোর্চার সমর্থকরা এই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পতৃকা দাহ করছিল। মুখ্যমন্ত্রী যখন রাজভবনে মন্ত্রিসভার বৈঠক করছেন, তখন একটু দূরেই ভানু ভবনের সামনে বিক্ষোভ শুরু করে মোর্চা সমর্থকেরা। ধীরে ধীরে সেই বিক্ষোভ জঙ্গি আন্দোলনের রূপ নেয়। যখন অনেকটা শান্তিপূর্ণ থাকে, যখন প্রায় শেষ দিক পুরো এই যে কার্যক্রম মোর্চার শেষ হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক শেষ, তখনই কিন্তু ঠিক সেই প্ররোচনায় পা দিয়েছে দুপক্ষই, যে কারণে গোটা দার্জিলিং কিন্তু এখন উত্তাল। দার্জিলিং ম্যাল থেকে রাজভবন যাওয়ার দুটি রাস্তায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষের রাস্তায় চলে যায় তারা। মুহূর্তে আগুন জ্বলে যায় পাহাড়ে। চারটে পুলিশের গাড়ি, সেই চারটে পুলিশের গাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া আছে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর হয়েছে। তারপর থেকে চলছে কিন্তু ব্যাপক খণ্ডযুদ্ধ। পরিস্থিতি শেষমেশ এমন দাঁড়ায় যে লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টে মোর্চা সমর্থকদের ছোড়া ইট ও বোতলের ঘায়ে কয়েকজন সিআরপিএফ জওয়ান আহত হন। এই প্রেক্ষিতে শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। পাল্টা পাহাড়ে শুক্রবার বন্ধের ডাক দিয়েছে মোর্চা। वो बंगाल का सीएम है, तो मैं भी यहाँ का, मैं पहाड़ का यहाँ का इलेक्टेड मेंबर हूँ, सीएम हूँ। मैं भी यहाँ का इलेक्टेड मेंबर हूँ। उसका जबरदस्ती चलता है, मेरा भी चलता है। দার্জিলিং এর আগুন ছড়িয়েছে কালিম্পংয়েও। সেখানেও একাধিক সরকারি সম্পত্তি নষ্টের খবর পাওয়া গেছে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আশাবুল হোসেন ও সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। এই মুহূর্তের সমস্ত আপডেট আমাদের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সরাসরি এই অনুষ্ঠানে দেবে। প্রথমেই চলে যাব দার্জিলিংয়ের সনদ ঝায়ের কাছে। সনদ, আমি জানতে চাইবো, এই মুহূর্তে যখন এই অনুষ্ঠান শুরু করছি তখন দার্জিলিংয়ের পরিস্থিতি ঠিক কী রকম? আমরা দেখলাম খানিকক্ষণ আগে মন্ত্রীরা এক এক করে গাড়ি করে তাদের শিলিগুড়িতে থাকার কথা, সেটাই নির্ধারিত কর্মসূচি ছিল, তারা বেরোতে শুরু করলেন। ঠিক কী পরিস্থিতি সনদ? হ্যাঁ দেখো শোভন, এখন কিন্তু পরিস্থিতি শান্ত হয়ে আসছে, একটা থমথমে পরিবেশ এবং সেই সঙ্গে একটা চরম আতঙ্কের পরিবেশ রয়েছে। এবং গতকাল কেন বলছি, গত আজ দুপুর পর্যন্ত
গোটা দার্জিলিংয়ে কিন্তু প্রচুর পর্যটক, ওটা ভরা পর্যটনের মরশুম, মেলে তিল ধানের জায়গা ছিল না। কিন্তু আজকে দুপুরের পরে কার্যত এই পর্যটকদের যারা কিন্তু মেল, এই যে ভানু ভবন, জিমখানার রাস্তা, রাজভবন, এই যে এরিয়াটুকুই মধ্যেই পর্যটক ঘুরে বেড়ান, তার বাইরে রাস্তা চেনেন না। কিন্তু দুপুরের পরে যে তাণ্ডবটা দার্জিলিংয়ে হয়েছে, কার্যত তারা দিশেহারা। বিভিন্ন হোটেলে যখন যাচ্ছে, হোটেল বন্ধ হয়ে গেছে, রাস্তার ধারে দোকানের নিচে দাঁড়িয়ে আছে, কোনো গাড়িতে তারা আটকে পড়েছে। এবং যখন পরিস্থিতি সামান্য শান্ত হয়েছে, তারপরে প্রায় পড়িমড়ি করে তারা কিন্তু বেরিয়ে পড়েছে। ফলে এখন একটা পাশাপাশি একটা পরিষ্কার থ্রেট রয়েছে, সেটা হচ্ছে প্রায় স্বৈরাচারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি আমরা, যখন মোর্চার তরফে একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে পর্যটকরা তারা সকাল 6টার আগে বেরিয়ে যেতে পারেন অথবা সন্ধ্যে 6টার পরে, তার মধ্যে কাউকে পাহাড় ছেড়ে নিচে নামতে দেওয়া হবে না, যত জরুরি কাজই থাক। এই রকমভাবে সেই আবার মনে হচ্ছে যে অনির্দিষ্টকালের বন্ধ, সেই যে ফিরে এলো 12 ঘন্টার বন্ধ আপাতত ডেকেছে মোর্চা। কিন্তু পর্যটকরা তো নিঃসন্দেহে আতঙ্কিত, তার কারণ সকাল 6টার আগে আমরা সবাই যারা দার্জিলিং গেছি বা যাই তারা জানি নাবা এবং সন্ধ্যে 6টার পরে নাবা দুটোই বিপজ্জনক, এবং সেটা সাধারণভাবে ফ্লাইটের টাইম ইত্যাদি কারণে ট্রেনের টাইম লোকে অ্যাভয়েড করে। তো পর্যটকদের কি প্রতিক্রিয়া? এখন নিশ্চয়ই হুড়োহুড়ি পড়ে গেছে পাহাড় থেকে নাবার জন্য। ভয়ঙ্কর হুড়োহুড়ি পড়েছে সুমন, এবং এটা বলছি সেটাই, হুড়োহুড়ি জাস্ট অবস্থায় একটু শান্ত হওয়ার পরেই তারা কিন্তু একেবারে কিন্তু কি পড়িমড়ি করে হোটেল থেকে বেরোনো এবং কোনো গাড়ি ধরে শিলিগুড়ি যাওয়া। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো গাড়ি নেই, কি করে পৌঁছবে সেটা কিন্তু সকাল থেকেই একই অবস্থা হয়েছিল, যে কোনো কীভাবে সমতল অবস্থা পড়বে। প্রচুর পর্যটক আজকে ফ্লাইট মিস করেছে, এবং তার থেকেও আতঙ্ক আগামীকাল সকাল 6টার পরে তারা কিন্তু বেরোতে পারবে না। এবং যেটা বলা হয়েছে কোট আনকোট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, কিন্তু ধর এই যে টাইম ফ্রেম তার বাইরেও কিন্তু গণ্ডগোল যথেষ্ট সম্ভাবনা আছে। এরা কিন্তু এই সমস্ত নির্দেশ মানে না। আজকেও যে গণ্ডগোলটা, নেতৃত্বের নিয়ন্ত্রণহীনতা, এবং যে কারণে পর্যটক আরও বেশি আতঙ্কিত যে 6টার পরে বা 6টার আগে বা তার মধ্যে কোনো ঘটনা ঘটবে কিনা সেটা কিন্তু কেউ মানে বলতে পারছে না। এবং যদিও প্রশাসনের দিক থেকে আরও ফোর্স আনা হচ্ছে দার্জিলিংয়ে, যাতে কোনোভাবেই অন্তত এই দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তায় যাতে পর্যটনটা কোনো হেনস্থার শিকার না হতে পারে, যাতে গাড়ি করে পৌঁছে যাওয়া যায়, সে ব্যবস্থা কিন্তু একটা হচ্ছে আমরা জানতে পেরেছি। একটা বিশেষ বৈঠক বিকালে হয়েছিল, তারপরে সিদ্ধান্ত হয়েছে। এখন কতটা এক্সিকিউট হবে সেটা তো আগামীকাল বোঝা যাবে, কিন্তু একটা চরম আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা দার্জিলিং জুড়ে। ধন্যবাদ ধন্যবাদ সনদ। এই মুহূর্তে আমার কানে আরেকজন সাংবাদিক সরাসরি পাহাড় থেকে বলছে যে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, এবং প্রায় 3 গুণ, কোনো গাড়ি পাওয়া গেলেও তারা 3 গুণ দাম হাঁকছে। বলতে বলতে এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রশাসনের দিক থেকে প্রথম এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে অ্যাকশন নেওয়া হলো বলে মনে হচ্ছে আমার। রবীন্দ্র, যিনি জিটিএর সচিব ছিলেন, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। প্রশাসনের তরফ থেকে প্রথম ব্যবস্থা, তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরুণ রায়, তাকে কাজ সামলাতে বলা হয়েছে। নিঃসন্দেহে প্রশাসনিক পদক্ষেপ এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। বাকি প্রশাসনের তরফ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবে সরাসরি নবান্ন থেকে আমাদের প্রতিনিধি সুমন ঘরাই। সুমন, এই মুহূর্তে কি খবর আছে, ঠিক কতটা, কোন কোন ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, তুমি জানো যে মুখ্যমন্ত্রী আজকে দফায় দফায় বৈঠক করেছেন বিভিন্ন স্তরে, এবং প্রত্যেকটি প্রশাসনিক প্রত্যেকটা স্তরে তিনি যেটা জানিয়েছেন, যাতে কোনো রকম ভাবে পর্যটকদের যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয়, তারা যাতে নির্বিঘ্নে পাহাড় থেকে নামতে পারেন। এবং আজকে যারা যারা নামবেন তাদের জন্য যাতে প্রশাসন গাড়ির ব্যবস্থা করে, সমতলে নামার পর যাতে তাদের থাকার ব্যবস্থা করে, যাতে কোনো রকম ভাবে ভয় তারা না পান, এবং যাদের উপর যাতে এই আন্দোলনের আঁচ না লাগে, তার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বস্তরে নির্দেশ দিয়েছেন। আরো একটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে আগামীকাল যেহেতু বন, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি যেহেতু বন ডেকেছে, এবং মোর্চা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আজকে রাত্রে যে সমস্ত পর্যটকরা বেরিয়ে যেতে চায় তারা বেরিয়ে যেতে পারে, অথবা কালকে 6টার পর বেরোতে পারবে। কিন্তু এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী একদম মানতে নারাজ। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধের আন্দোলনে একদম বিশ্বাস করেন না, এবং তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে কটি বন্ধ হয়েছে তিনি কিন্তু আইন করে আটকেছেন। সেই জায়গা থেকে যেহেতু এই মুহূর্তে পাহাড়ে পুরো সেক্রেটারিয়েটটাই আছে এবং মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত আছেন, সেক্ষেত্রে বন্ধের যাতে কোনো প্রভাব যাতে পাহাড়ে না পড়ে তার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং সেখানে যাতে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক থাকে, যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোনো রকম ভাবে যাতে অঘটন না ঘটে, সরকারি অফিসাররা যাতে তাদের অফিসে যেতে পারে, প্রত্যেকটা অফিস যাতে খোলা থাকে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে কিন্তু মুখ্যমন্ত্রী সর্বস্তরে নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ সুমন।
আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজ, আমার প্রথম প্রশ্ন, কালকে মোর্চার সঙ্গে বেলেঘাটার বাড়িতে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি, জিটিএ ছেড়ে বেরোনোকে সমর্থন করলেন, পাশে দাঁড়ালেন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আজকে যে তাণ্ডব, যে গুন্ডামি, যে হিংসা, অন্তত 10,000, প্রশাসনের একটা সূত্র বলছে 50,000ও হতে পারে, অসহায় পর্যটকের আটকে পড়া, তাকে রাজ্য বিজেপি কী চোখে দেখছে, সমর্থন করছে এই আন্দোলন? দেখুন, একটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় না যে কখনো কোনো আন্দোলন ব্যাকরণ মেনে হয়। সিঙ্গুরে কি হয়েছিল, যে ব্লকেজটা হয়েছিল, যেভাবে একটা কারখানা তৈরি হওয়ার মুখ থেকে সরিয়ে নিয়ে পশ্চিমবাংলাকে অন্য দিকে শ্মশানের দিকে যে যাত্রা করা হয়েছিল, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সিঙ্গুর নিয়ে। এবার দ্বিতীয় প্রশ্ন আমি ধরে নিচ্ছি, আপনার কথাই ধরছি যে এটা কোনো পত্তা বোধহয় ভুল ছিল, সুপ্রিম কোর্টের রায় অন্য কথা বলছে। আমি বলছি পত্তা ধরে নিন যে পত্তা ভুল ছিল, সেই ভুল পত্তা রাজ্য বিজেপি সমর্থন করবে? আমি বলছি ইস্যুটা কি পঙ্কজদা? আপনি তো অধ্যাপক মানুষ, আপনি আমায় বলুন আজকে জিটিএ এই যে আগুনটা জ্বলছে এই মুহূর্তে স্ক্রিনে, এর ইস্যুটা কি, কেন জ্বলছে? আজকে প্রশাসনিক বৈঠক সবচেয়ে, আপনিও জানেন যে অন রেকর্ড যে 45 বছর পরে প্রশাসনিক বৈঠক হচ্ছে। 45 বছর আগে হয়েছিল এবং সেটা বন্ধ করা হয়েছিল। বন্ধ করার কারণ ছিল যে সেটা ব্যয়বহুল, কিন্তু তারপরেও এই বিষয়টা করার কারণটা হচ্ছে যে আমি মিরিকটা দখল করতে পেরেছি, বাকিটা আমাকে দখল করতে হবে। এবং সেই মানে কি বলছেন, উল্টোটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পাহাড়ে যাবেন না, মানে আপনারাও মানছেন যে গুরুং যেটা বলছে যে আমি পাহাড়ের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সমতলের মুখ্যমন্ত্রী। না, পাহাড়ের মুখ্যমন্ত্রী আনন্দের কথা পাহাড়বাসীর পক্ষে যে ওইখানে নবান্ন থেকে সচিবালয়, ক্যাবিনেট মিনিস্টাররা, সাধারণ মানুষের কি উন্নয়ন হয়েছে? সাধারণ মানুষের কি উন্নয়ন হয়েছে? পাহাড় কি উন্নয়নের ধারার মধ্যে এসছে? এটা কি বলা যাবে? আমি আবার একটা কথা বলছি পঙ্কজদা, 60 মাস আজকে এবং আজকে যে আন্দোলনের যে ব্যর্থতা, এই ব্যর্থতা হচ্ছে যখন নবান্ন অভিযান হলো, যখন লালবাজার অভিযান হলো, প্রশাসন জানতো। আজকে প্রশাসন তাকে ঠেকাতে পারেনি, তার ব্যর্থতা। যখন নবান্ন অভিযান হলো, যখন লালবাজার অভিযান হলো, প্রশাসন জানতো। আজকে প্রশাসন তাকে ঠেকাতে পারেনি, তার ব্যর্থতা। না, এক সেকেন্ড, এটা তো ঘোষিত কর্মসূচি ছিল না। আমি আপনাকে বলছি সমস্ত সংবাদ মাধ্যমকে বলা হয়েছিল ঘোষিত কর্মসূচি একটাই, সেটা হচ্ছে 2 ঘন্টার অনশন কর্মসূচি, একদম সময় ধরে যে দুটো এসে কর্মসূচি শেষ হবে। মুহূর্তে চেঞ্জ হয়েছে এবং প্রতিমধ্যে, মানে এইটা কর্মসূচি। পর্যাপ্ত পুলিশ ছিল কেন? তাহলে পর্যাপ্ত পুলিশ ছিল কেন? তারা ব্যবস্থা নিতে পারেনি। রাজ্যের 31 জন মন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ যদি কোনো মিটিং করেন 31 জন মন্ত্রী, পুলিশ থাকবে না? না, পর্যাপ্ত পুলিশ ছিল, তাহলে তাকে ডিফেন্ড করতে পারেনি কেন? আমার মনে হয় রাহুল বাবু বেটার বলতে পারবেন কি করা উচিত ছিল, গুলি করা উচিত ছিল, কিভাবে ডিফেন্ড করা উচিত ছিল। আমি দুটো কথা বলি, মানে দুটো কথা বলা উচিত আমার। প্রথম কথা, দেখো আজকে যারা এই আন্দোলন করছে, যাদের আমরা তোমার টিভির মাধ্যমে দেখছি, এরা কারা? এরা আমরা মনে করি না এরা পাহাড়ের সাধারণ মানুষ, সরলবর্গ মানুষ, যারা উন্নয়ন চান, যারা শান্তি চান, তাদের প্রতিনিধি। এরা মিসগাইডেড, এরা পথভ্রষ্ট, এদের উস্কানি দেওয়া হয়েছে, প্ররোচনা করা হয়েছে, এবং তাতে সামিল হচ্ছে রাজ্য বিজেপি তারা। গতকাল রাত্রিবেলা তারা বলেছেন মোর্চা আন্দোলনের সঙ্গে আছি, তার রূপ দেখলাম আমরা মোর্চা কি আন্দোলন করলো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কোনো বাংলার মুখ্যমন্ত্রী ভাবেননি বা করে দেখাননি, 34 বছর ধরে যারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য ওই পাহাড় সমস্যাকে জিয়ে রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গিয়ে ভরা বাজারে গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীদের সামনে চিৎকার করে বলেছিলেন আমি প্রাণ থাকতে বাংলা ভাগকে সমর্থন করতে দেব না। তারপরে কি দেখলাম আমরা? তারপরে দেখলাম মিরিক আমাদের দখলে, তৃণমূল কংগ্রেসের দখলে। দেখলাম কি রাজনৈতিক দখলের কথা আসছে। আমি বলছি পঙ্কজ বাবু, রাজ্য বিজেপি একটা সমতলের দল, সেই দল এতজন পর্যটক আটকে আছে যাদের কোনো দোষ নেই, সমর্থন করছে ওরা। স্টুডিওতে বসে এক সেকেন্ড, যে এটা স্বৈরাচারের কণ্ঠস্বর। আমি বলছি যে 6টার আগে পাহাড় থেকে নাবা, আপনি তো নিশ্চয়ই বহুবার দার্জিলিং গেছেন রাজ্যের মানুষ হিসেবে। আমি বলছি সকাল 6টা, কুয়াশা ভর্তি দার্জিলিং, সেখানে 6টায় বেরোবেন। পর্যটনের আমার মনে হয় যে তাদের একটা প্যাসেজ দেওয়া উচিত নেমে যাওয়ার, এবং এই গন্ডগোলের মধ্যে এই মানুষগুলো তারা তো জেনে এটা জাননি যে আজকে এটা হবে বা এটা হবে না। আন্দোলনের সঙ্গে আমার মনে হয় এটাকে গুলিয়ে ফেলা উচিত না। এটা সরাসরি আজকে গুরুংদের এই পথ পাহাড়ের মানুষ সমর্থন করছেন তো আপনি মনে রাখবেন। না, জিএনএলএফ এর যে আন্দোলন হয়েছিল সবথেকে বেশি ক্ষোভ কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল যে মানুষগুলোর হোটেল ব্যবসা, যে মানুষগুলোর অ্যাকচুয়ালি খুব স্থূলভাবে বলতে গেলে পেটে লাথি পড়লো, যাদের পর্যটন থেকে যাদের গোটা বছর তারা তাকিয়ে থাকেন, সেই গরিব মানুষগুলো সমর্থন করছেন তো তারা গুরুংয়ের এই আগুন জ্বালানো আন্দোলন।
এই পর্যটকদের আমার মনে হয় যে এদের প্যাসেজ দিয়ে নামিয়ে দেওয়া উচিত, তারা যেন গন্ডগোলের মধ্যে না থাকে, তারা যেন এফেক্টেড না হয়। কে প্যাসেজ দেবে? গুরুং তো বলছে যে আমি এটা হওয়া উচিত কুয়াশার মধ্যে হয় 6টার আগে নয় সন্ধ্যে 6টায়। আজকে আমার মনে হয় এটা ইনভাইট করে এরকম জায়গাটা তৈরি করা। এই দলটা কোথা থেকে পেল? এই দলটা কোথা থেকে পেল? প্ররোচনা কে দিল? না, আমি ভেবেছিলাম অন্তত এই একটা জায়গায় দাঁড়িয়ে, কালকে যেহেতু তুমি এই প্রসঙ্গটা তুললে, কালকেই আমরা জেনেছি, আজকে সমস্ত কাগজে খবর আছে, মিডিয়া তো দেখিয়েছে যে বাংলার ইস্যুটা ছিল সেখানে সমর্থন করছে না বিজেপি, ভাষার সম। আজকে ওনার মুখ থেকে, উনি বিজেপির প্রতিনিধি হিসেবে এখানে এসছেন, অধ্যাপক মানুষ, আমি দেখলাম যে এখানে যদি লালমোহন বাবু থাকতেন তাহলে বলতেন গুরুংয়ের গুন্ডামি, আর আমি তো দেখছি এই গুন্ডামিকে একজন সমর্থন করছেন। না, গুন্ডামিকে সমর্থন করা নয়, আপনি গুন্ডামি করে সরকারে এখানে এটাই আমি বলতে চেয়েছি, যে পর্যটককে তাদের মধ্যে আমাদের ভাই বোন তারা আটকে আছে, কলকাতা থেকে যাওয়া, আজকেই খবর পেয়েছি তারা আটকে আছে, এবং সবচেয়ে ইমিডিয়েট ডেঞ্জার যেটা, সেটা হচ্ছে পর্যটকদের ওপরে ভয়ঙ্করভাবে আক্রমণ নেমে আসতে পারে। তাই জন্য মুখ্যমন্ত্রী সরাসরি প্রথমেই অ্যাড্রেস করেছেন এই ইস্যুটাকে, যে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে পাহাড় থেকে সম্পূর্ণ নিরাপদভাবে নেমে আসতে পারেন। কিন্তু যেটা সুমনও বললেন, প্রথমেই যেটা বললেন, 6টা এবং 6টা, কালকে কোন অধিকারে বন্ধ রেখেছে? এই বন্ধ ডাকা যায়? তোমরা গুন্ডামি করছো, গুন্ডামি করে তোমরা বন্ধ রাখবে, এটা কি করে মেনে নেবে পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারত? এটা তখনই মনে হয় যখন প্রতিটা নির্বাচনে যখন গুন্ডামিটা হয়, এটা মনে রাখতে হয়। মানে এটা তো পাল্টা শব্দটা যারা তারাই ব্যবহার করে, অধিকার যাবে যারা ওটা করে না। আপনারা করেন, এটাই বক্তব্য, আপনারা সমর্থন যারা করেন, ওটা করেন না, আপনি ওটাকে সমর্থন করে তো আমি অবশ্যই আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো বিমল গুরুংয়ের সেই বক্তব্য, যেখানে তিনি বলছেন, বোঝাতে চাইছেন যে সমতলের মুখ্যমন্ত্রী একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি পাহাড়ের মুখ্যমন্ত্রী। ঠিক কি বলছেন বিমল গুরুং ক্যামেরার সামনে, দেখুন। वो बंगाल का सीएम है, तो मैं भी यहाँ का, मैं पहाड़ का यहाँ का इलेक्टेड मेंबर हूँ, सीएम हूँ, मैं भी यहाँ का इलेक्टेड मेंबर हूँ। उसका जबरदस्ती चलता है, मेरा भी चलता है ना। আমি দ্রুত একবার আশাবুল হোসেনের কাছে চলে যাব। আশাবুল, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেখানে আছেন, তুমিও সেখানে আছো, ঠিক কি ধরনের প্রস্তুতি? আমার সব থেকে বড় কনসার্ন, যেখানে সেখানে 50,000 পর্যটক বলা হচ্ছে যে আটকে রয়েছেন পাহাড়ে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি, তারা পরিমরি করে সন্তান কোলে দৌড়ে পাহাড়ের রাস্তা দিয়ে নাবার চেষ্টা করছেন। তার কারণ তাদের বলে দেওয়া হয়েছে যতই কুয়াশা থাক, যতই অন্ধকার থাক, হয় সকাল 6টার আগে, নয়তো সন্ধে 6টার পর তাদের নামতে হবে, নয়তো কোনো প্যাসেজ দেওয়া হবে না। ঠিক কি ব্যবস্থা নিচ্ছেন এই মুহূর্তে প্রশাসনিক প্রধান? দেখো সুমন, এই মুহূর্তে পাহাড়ের পরিস্থিতি অনেকটাই শান্ত এবং অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণে। বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ টহলদারি চলছে, ফলে যেসব পর্যটক এই মুহূর্তে তারা নেমে পড়তে চাইছেন, তারা নেমে পড়তে পারেন নিরাপদে। পুলিশের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে, এবং যেমন 28 জন মন্ত্রী তারা কিছুক্ষণ আগেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পর্যটকদেরও বলা হয়েছে যারা আজকে রাতে ট্রেন ধরতে চান বা কালকে সকালে ট্রেন ধরতে চান বা এখান থেকে পাহাড় ছাড়তে চান, তারা নিরাপদে চলে যেতে পারেন। এবং যেটা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কড়া হাতে বন মোকাবিলার, যাতে আর নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি না হয়, যাতে পরিস্থিতি কালকে স্বাভাবিক থাকে। কিন্তু যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছিল, একটা অগ্নিভর্গ পরিস্থিতি হঠাৎ করে, এবং রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল আমাদের, যে মুহুর্মুহ গুলির আওয়াজ, বোমার আওয়াজ, কাঁদানো গ্যাসের শব্দ, সেল পাঠানোর শব্দ, মানুষের ছোটাছুটি, আর ভয়ঙ্কর পরিবেশ। ফলে সেই পরিবেশের মধ্যে পর্যটকরা পড়েছিলেন। ফলে কালকে বন্ধের পরিস্থিতিতে তারা নিজেকে কতটা নিরাপদ ভেবে কালকে বন্ধের সময় তারা পাহাড় ছেড়ে নামবেন, সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। ইতিমধ্যে বেশ কয়েকজন পর্যটক, তাদের সঙ্গে মেলে দেখা হলো, তারা আমাদের জিজ্ঞেস করেছিলেন যে বন চলাকালীন কি তারা নামতে পারবেন। এইরকম তাদের মধ্যে একটা আশঙ্কা আছে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে কালকে যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে বন্ধের ডাক দিয়েছে মোর্চা, সেই বন্ধের সময় হয়তো পর্যটকরা অনেকেই বেরোতে চাইবেন না, কারণ অনেকেই তাদের ছেলে মেয়েদের, বাচ্চাদের নিয়ে এসছেন, পরিবারকে নিয়ে এসছেন, ফলে তারা ঝুঁকিটা নেবেন না। সেক্ষেত্রে সন্ধ্যা 6টার পরেই হয়তো তারা পাহাড় ছাড়ার চেষ্টা করবেন। যে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি পাহাড়ে রয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা যে যতক্ষণ পর্যন্ত পাহাড়ের একটিও পর্যটক নিরাপদে পাহাড় না ছাড়তে পারবেন, ততক্ষণ তিনি পাহাড়ে থাকবেন। আজকেই মুখ্যমন্ত্রীর পাহাড় ছেড়ে শিলিগুড়িতে চলে যাওয়ার কথা ছিল, সুকনায় থাকার কথা ছিল, কিন্তু তিনি রয়ে গেছেন রিচমন্ড হিলে, এবং এই মুহূর্তেও তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করছেন, যাতে কালকের বন পরিস্থিতি পুরোপুরি মোকাবিলা করা যায়।
ফলে প্রশাসন তারা তৎপরতা দেখাচ্ছে যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারে। তবে গোটা দার্জিলিং ধন্যবাদ আশাবুল। এই মুহূর্তে প্রশাসনিক সূত্রে যা খবর পাচ্ছি, জলাপাহাড় থেকে প্রথম কোম্পানি সেনাবাহিনী তারা কিন্তু দার্জিলিংয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছে। জলাপাহাড় থেকে সেনাবাহিনী পৌঁছে গেছে, ইতিমধ্যে চিঠিও তাদের কাছে পৌঁছে গেছিল। রাজ্য সরকারের তরফ থেকে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছিল। জলাপাহাড় থেকে সেনাবাহিনীর প্রথম কোম্পানি সেটা দার্জিলিং পৌঁছে গেছে, পরিস্থিতি বুঝে নিচ্ছে, পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। আমি দ্রুত একবার চলে যাব অর্ণবের কাছে। অর্ণব মুখোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে আছে। অর্ণব, মোর্চার কি বক্তব্য? মোর্চার যিনি প্রধান তিনি বলছেন তিনি পাহাড়ের মুখ্যমন্ত্রী এবং তার পাহাড়ে যথেচ্ছাচার, বাংলা করলে এইরকম একটা শব্দই হয় যে যথেচ্ছাচার চালানোর অধিকার আছে, তার কারণ তিনি পাহাড়ের প্রধান এবং পাহাড়ের মুখ্যমন্ত্রী। অবশ্যই দেখো, বিমল গুরুং যেটা বলছেন যে কালকে 6টা থেকে 6টা একদম তারা বন্ধ রাখবেন এবং তার আগে পর্যটকরা বেরিয়ে যেতে হবে, তারপরে কাউকে বেরোতে দেওয়া হবে না। আজকে যখন এই রকম পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় যেটা জানা যাচ্ছে যে সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় দুই মন্ত্রী তারা চাইছিলেন যে আরও কয়েকজন বাজার এলাকায় যেতে যেখানে মূলত গণ্ডগোলগুলো হচ্ছিল, কিন্তু তৃণমূলের যারা নেতা রয়েছেন পাহাড়ে তারা তাদেরকে যেতে বারণ করেন, তার কারণ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূলের যারা পাহাড়ের নেতা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এই যে গণ্ডগোল হয়েছে এটা একদিনের প্রস্তুতি নয়, তার কারণ যেভাবে বোমা পড়েছে তাদের মনে হয়েছে যে অনেক দিন ধরে এরা ইস্যু খুঁজে সমস্ত কিছু মজুত করে রেখেছিলেন এবং অনেক দিন ধরেই তারা চাইছিলেন কোনো একটা ইস্যু নিয়ে গণ্ডগোলে বা সংঘাতে যেতে। তো স্বাভাবিকভাবে তারা মন্ত্রীদেরকে বারণ করেন যে বাজার এলাকায় যাতে তারা না যান এবং এই তৃণমূলের নেতারা কোনোভাবে, একটু আগে বেশ একজন কাউন্সিলরের সঙ্গে আমাদের কথা হয়েছে যারা আগে গোর্খায় ছিলেন পরে তৃণমূলে যোগ দিয়েছেন, তারা বলছেন তাদেরকে টার্গেট করা হচ্ছিল রীতিমতো এবং বেশ কয়েকজন পরিচিত মুখ, যেহেতু তারা গোর্খা জনমুক্তি মোর্চার যারা গন্ডগোল পাকাতে খুব প্রস্তুত থাকে তাদের সঙ্গে চেনেন, তারা বলছেন এই মুখগুলোকেই কিন্তু আজকে দেখা গিয়েছিল। অন্যদিকে আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে সাধন পাণ্ডে, অরূপ রায়, এই মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে, তারা 7টা অবধি জলাপাহাড়ে ছিলেন এবং জলাপাহাড় থেকে এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগে তারা কনভয় রান করিয়েছেন। 28 জন এখানে মন্ত্রী রয়েছেন, 28 জন মন্ত্রী, তাদের সামনে এসকর্ট এবং পিছনে এসকর্ট রয়েছে। তারা আজকেই শিলিগুড়িতে নামছেন এবং তারা যেটা বলছেন যে তাদের কনভয়ের পিছনেও কিছু পর্যটক চেষ্টা করেছেন তাদের গাড়ি লাগিয়ে এই কনভয়টার সঙ্গে যদি বেরিয়ে আসা যায়, তার কারণ তারা মনে করছেন যে যদিও এই বিমল গুরুং জানিয়ে দিয়েছেন কালকে 6টা থেকে 6টা অবধি বন্ধ থাকবে, তার আগে বেরোতে হলে আজকে রাত্রির, কিন্তু এই রাত্রিরে অন্ধকারে রাত্রে এই পাহাড় দিয়ে নামা তারা কেউই রিস্কটা নিতে চাইছেন না। সেই কারণে তাদের অনেকের একমাত্র ভরসা হয়েছে এই মন্ত্রীদের যে কনভয় আছে সেই কনভয়তে তারা গাড়ি লাগিয়েছেন এবং গাড়ি লাগিয়ে তারা নামার চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভোরবেলা 6টার আগে বা আজকেই গভীর রাতে কেউই রিস্ক নিতে চাইছেন না, পর্যটকরা যারা পাহাড়ে রয়েছেন তারা নামার জন্য। মন্ত্রীরা এসে আজকে শিলিগুড়িতে থাকবেন এবং যে পর্যটকরা নেমে আসবেন, যারা আজকে ট্রেন মিস করলেন, অনেক পুলিশ কর্মী তাদেরও চলে যাওয়ার কথা ছিল, তারাও ট্রেন পাবেন না, যারা এখানে এসে এইরকম একটা পরিস্থিতিতে পড়বেন, কিছু মন্ত্রী তারা কালকে শিলিগুড়ি সামলাবেন, শিলিগুড়ি সামলে এই পর্যটকদের তারা থাকারও একটা ব্যবস্থা বা কোনো কিছু যদি অসুবিধা হয় সেই ব্যবস্থাগুলো তারা দেখবেন। এখন অবধি এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ অর্ণব। একটা সময় অর্ণব বলছিল অনেকেই মনে করছেন যে পরিকল্পিত আক্রমণ করা হয়েছে, পরিকল্পিত হামলা হয়েছে, অর্থাৎ হঠাৎ করে কোনো আন্দোলনের প্রেক্ষিতে এই আক্রমণ নয়, এর পিছনে পরিকল্পনা ছিল। একটা সময় ভানুভক্ত ভবন থেকে যখন ভায়োলেন্ট মব রাজভবনের দিকে এগিয়ে আসছিল এবং কার্যত পুলিশ বাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে ঠিক কি হলো তখন দেখাবো। বিক্ষোভের নামে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার জঙ্গি আন্দোলন, যার জেরেই দার্জিলিং এখন অগ্নিগর্ভ। প্রায় 4 দশক পর এখানে রাজভবনে যখন রাজ্য মন্ত্রিসভার কোনো বৈঠক হচ্ছে তখনই বাইরে আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়। যুদ্ধক্ষেত্রের মতো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুলিশের ব্যারিকেড। এদিন দুপুর 2টো নাগাদ রাজভবনে যখন মন্ত্রিসভার বৈঠক শুরু হচ্ছে তখনই অদূরে ভানু ভবনে জমায়েত হতে শুরু করে মোর্চা সমর্থকেরা। সময় যত গড়ায় মোর্চার এই কর্মসূচি উগ্র রূপ নিতে শুরু করে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী এ নিয়ে কড়া বার্তাও দেন। पहाड़ में जितना तक हम लोग आ सकता है उतना तक ही उसके लिए मंगल है, उन्होंने हम लोग को प्यार करते हैं। ये कोई तरीका नहीं है कि कैबिनेट मीटिंग हम करने नहीं देंगे। अरे भाई किसके लिए कैबिनेट मीटिंग पहाड़ में हो रहा है तो क्रेडिट का बात है। हम लोग अगर 44 साल बाद में 45 साल बाद में अगर करते हैं इसको तो इज्जत देना चाहिए। কিন্তু এই বার্তা মোর্চা কানে তোলেনি।
দুপুর 3টে বৈঠক শেষে মন্ত্রীরা যখন রাজভবন থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন তখনই একদল মোর্চা সমর্থক পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুপুর 3:10 পর্যটকের প্রিয় দার্জিলিংয়ের ম্যালে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকেরা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ম্যালের দিকে ছুটে যায় পুলিশ ও সিআরপিএফ। তাদের দেখেই রাস্তা থেকে ইট ও বোতল তুলে এলোপাথারি ছুটতে শুরু করে মোর্চা সমর্থকেরা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পিছু হতে হয় পুলিশ ও সিআরপিএফকে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ততক্ষণে ইটের ঘায়ে সিআরপিএফ এর এক মহিলা জওয়ান গুরুতর আহত হয়েছেন। সিআরপিএফ এর এক জওয়ান তো ইটের ঘায়ে অচৈতন্য হয়ে পড়েন। তাকে কোনো মতে তুলে নিয়ে যায় বাকিরা। দুপুর 3:25 লোরেটো কলেজের সামনেও পুলিশের ওপর হামলা চালায় মোর্চা সমর্থকেরা। বিক্ষোভের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দিকে দিকে। বিভিন্ন রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের একের পর এক গাড়িতে। বিকেল 3:45 ভানু ভবনের সামনে একটি পুলিশ আউটপোস্ট পুড়িয়ে দেয় মোর্চা সমর্থকেরা। অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে রিচমন্ড হিলে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিদ্ধান্ত হয় সেনা নামানোর। পাল্টা মোর্চাও শুক্রবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে। শুক্রবার মুখ্যমন্ত্রীর ফিরে আসার কথা ছিল। সূত্রের দাবি, তিনি জানিয়েছেন পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি ফিরবেন না। অর্থাৎ শুক্রবার তিনি নাও ফিরতে পারেন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আশাবুল হোসেন ও সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার বক্তব্য খানিকক্ষণের মধ্যেই আমরা দেখাবো। তার বক্তব্য এসে পৌঁছেছে। আমি কোট আনকোট বলছি, গোর্খারা দেখা করতে এসেছিল আমার সাথে, বলেছিল আন্দোলন হবে। দিদি কি করতে গেছেন পাহাড়ে? চুলকে ঘা করতে। এখন আটকে পড়ে সেনা ডাকছেন উদ্ধারের জন্য। দেখ কেমন লাগে। বেগমপুরে বলেছেন দিলীপ ঘোষ। প্রতিক্রিয়া। দেখুন, প্রথম বলা উচিত যে আন্দোলনের যে আজকে চেহারা আমরা আজকে দেখতে পেলাম, আমি বলবো যে এই যে ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি এবং পাহাড়বাসীকে কি বলবো বিপর্যয়ের মধ্যে ফেলে এই রাজনীতি আমরা বহুদিন ধরে দেখছি বিমল গুরুংয়ের কাছে। আজকে দিস ইজ নো এক্সেপশন টু দ্যাট। আমি বিজেপির ক্ষেত্রে অসুবিধার জায়গা হচ্ছে ঘোলা জলে মাছ ধরার রাজনীতি আয়ত্ত করার যে স্কিলটা, সেটা হচ্ছে তারা ক্রমশই দেখছি পশ্চিমবঙ্গে ব্যবহার করতে চাইছেন, কিন্তু সেক্ষেত্রে লাভ হবে না। আমি একই সাথে বলছি দুটো কারণের জন্য, যে এক, যে আমাদের একজন ইলেক্টেড চিফ মিনিস্টারের 45 বছর বাদে নিশ্চয়ই এই অধিকার আছে যে দার্জিলিংয়ে গিয়ে মন্ত্রিসভার বৈঠক করার। কিন্তু আমি একই সাথে বলবো যে বিমল গুরুংদেরও হচ্ছে একটা অধিকার আছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার। কিন্তু আন্দোলনের এই চেহারা, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয় আজকে যত মানুষ আটকে পড়েছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি এটুকুও বিশ্বাস করি যে আজকের এই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এবং দার্জিলিংয়ের মানুষ তাদের জীবনের অধিকার রক্ষার দায়, তাদের জীবনের অধিকার রক্ষার দায় লালকুঠির যত না বেশি, তার চেয়ে অনেক বেশি নবান্নের। আমি বলছি যে এই দায়ের প্রশ্ন যদি আপনি ভাবেন, আমি বলছি যে আমি খুব গর্বিত হতাম 45 বছর বাদে হওয়া একটা মিটিং শেষ হওয়ার 45 মিনিটের মধ্যে সেনা ডাকতে যদি না হতো। তাহলে আজকের আপনি একটু আগে যে এটা দেখালেন ক্লিপিংসটা, তাহলে কি কোথাও এই ব্যর্থতার জায়গাটা, এই জায়গাটা না, আমি বলছি আবার বলছি ব্যর্থতার জায়গাটা আমি বলছি যে কোনোভাবেই দেখ কেমন লাগে বলিনি। আমি আবার বলছি যে দায় নিতে হবে। আমি বলছি শুনুন, আমি যতবার পাহাড়ে গেছি আপনারা কেউ জানেন আপনার দল আমি বলছি জন্য গেছে। আমি আবার বলছি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আপনারা আবার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা গেছেন, আমরা জানি আপনারাও ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। ইউ টু দুজনেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, আর মাঝখান থেকে মার খাচ্ছেন, বিচ্ছিন্নতাবাদকে জন্ম দিয়েছেন আপনারা। আমি তো বললাম গুরুমরাও ঘোলা জলে মাছ ধরছেন, আপনারাও ঘোলা জলে মাছ ধরছেন। দল হিসেবে দেখ কেমন লাগে, মানে আমি বলছি কাদের অসুবিধা হচ্ছে তার ভেতরে তো রাজ্যের সাধারণ মানুষরা আছেন। এটা ওনার একেবারেই ওনার নিজের ভাষা। কিন্তু আমি একটা জিনিস বলবো যে প্রশাসন যদি আরো উপযুক্ত ব্যবস্থা রাখতো। সবসময় আমরা বলবো যে আন্দোলন হয়, এটা আমাদের দেশে আন্দোলনের ইস্যুটা কি, আপনি শুধু আমায় একটা কথায় বলুন ইস্যুটা কি। তারা তাদের মনে হয়েছে তারা বঞ্চিত,
তারা যে সমস্ত বঞ্চিত তো নয়, বলছেন যে বাংলা পড়াবো না, বাংলায় থাকবেন, বাংলা পড়াবো না। আমার আপনার মত অন্য হতে পারে, আমি বলে নিচ্ছি জনসভায় ঘোষণা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন যে তৃতীয় নয় চতুর্থ ভাষা এবং ঐচ্ছিক ভাষা। কিসের দাবিতে আন্দোলন? আমার তো বেসিক প্রশ্ন যে ইস্যুটা কি, এটা মানে আজকে যেটা 100% হিংস্রতা হলো, প্রথম যখন ঘোষণা হয়েছিল ওই আমাদের রাজ্যের সবাইকে বাংলা পড়তে হবে এভাবে, তারপরে এই বিষয়টাকে আলাদা করে করা হয়েছে। না হলো আমি বলছি অবশ্যই আন্দোলন তো তারপরে আমাদের দেশে তো তাহলে ভাষা তার একটা ত্রিভাষা তো অনেক বিষয় আছে, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু আমি বলবো যে প্রশাসন যখন মিটিং করতে গেছেন এটা তারা জানতেন না যে কোনো আন্দোলন হবে না, ঘোষিত আন্দোলন, সেটা সবসময় কোন আন্দোলন বলে অহিংস আন্দোলনের সময় যত বড় পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাহাড়ের মাটি থেকে নিয়েছে ঘোলা জলে মাছ ধরে, সেটা আজ নয়, গত এক দশক ধরে এই ঘোলা জলে মাছ ধরে। আমি আপনাদের দেখাবো এসএস আলওয়ালিয়া কি বলছেন, কিন্তু তার আগে দেখবো যে কোন ইস্যুতে আজকে এই হিংসা 100% হিংসাত্মক গুন্ডামি হলো পাহাড়ে, সেই ছবি তুলে ধরেছেন সনদ ঝা। দেখুন, পাহাড় পর্যটন অর্থনীতির এটাই বোধহয় আসল চিত্র। পাহাড় শান্ত থাকবে, প্রচুর পর্যটক, এই একটা প্রত্যাশা ছিল, সকলের প্রত্যাশা ছিল, এবং সেই জায়গায় কিন্তু দাও দাও করে জ্বলে উঠল পাহাড়, গাড়ি জ্বললো, পুলিশের গাড়ি জ্বললো, এবং পুরো যে এই যে অঞ্চল কিছুক্ষণ আগে গোটা অগ্নিগর্ভ হয়ে গেছে। গোটা পাহাড় পর্যটকে হচ্ছে অন্তত পাহাড় পর্যটনপূর্ণ, এবং পাহাড়ের পর্যটন অর্থনীতি, সেই অর্থনীতিও কার্যত চাঙ্গা হয়ে উঠেছিল যে বন্ধের রাজনীতি হবে না। এবং যে আজকের যে ঘটনার পরিপ্রেক্ষিতে মোর্চা আগামীকাল 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং যে কারণেই স্বাভাবিকভাবে যে পর্যটক আটকে রয়েছে চূড়ান্ত আতঙ্কের মধ্যে, এবং একের পর গাড়ি যেভাবে যে ছবি উঠে এসেছে, যে ছবি উঠে এসেছে সেই ছবিগুলো আরও বেশি আতঙ্কের যে ছায়া ফেলবে। সেই খুব স্বাভাবিকভাবে যেভাবে যে এই যেভাবে একের পর এক গাড়ি জ্বালানো হয়েছে, যে অন্তত আগামী দিন অর্থাৎ আজকেই কিন্তু পর্যটনের যে জোয়ারটা উঠেছিল সেই জোয়ারের কার্যত ইতি ঘটে গেল। এবং গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যে দার্জিলিং নিয়ে, বিশেষ করে পর্যটন অর্থনীতি নিয়ে যে একটা যে ভাবনা তৈরি হয়েছিল, সেই ভাবনা আজকের যে ঘটনায়, যে আক্রমণ, যেইভাবে ম্যাসাকার হলো, যেভাবে একের পর গাড়ি জ্বালানো হলো মোর্চা সমর্থকদের যে উন্মত্ততার কারণে, স্বাভাবিকভাবে সেই পুরো বিষয়টাই কিন্তু একেবারে একটা যে আতঙ্কের রেস তৈরি হলো, সেটা কাটতে প্রচুর সময় লাগবে। এবং আগামীকাল 12 ঘন্টার বন্ধ মোর্চার, এবং সেই বন্ধের কারণে কাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পাহাড় বন্ধ থাকবে, এবং বন্ধের রেস কিন্তু যা আরও কিছুদিন থাকবে সেটা বলাই যায়। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। ঠিক কতটা প্রভাব পড়লো পর্যটনে? আমাদের সঙ্গে আছেন শ্রমিক ভট্টাচার্য, জয়েন্ট সেক্রেটারি ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। শ্রমিকবাবু, আপনার কাছে জানতে চাইবো, এই মানে একেবারে ভরা মরশুম বলতে যা বোঝায়, যে কারণে যখন ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত হয় অতজন মন্ত্রীর কনভয় যাবে, পর্যটকদের অসুবিধা হবে, সবারই একটা আশঙ্কা ছিল, সেক্ষেত্রে তাদের শিলিগুড়িতে নামতে বলা হয়েছিল আজকে রাতেই, এমনি নির্ধারিত সূচি এটা ছিল। আমি জানতে চাইবো যে এই আজকের ঘটনার ইম্প্যাক্ট, এবং এই মুহূর্তে পর্যটকরা যে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছেন পর্যটন শিল্পে এই মরশুমে বা সামনের পরবর্তী মরশুমগুলোতে, কতটা ধাক্কা মনে করছেন আপনারা? প্রথমেই বলি, আমাদের কাছে যে খবর, আজকে 25 থেকে 30 হাজার পর্যটক ছিল পাহাড়ে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যে উনি আজকে থেকে যাবেন, নিঃসন্দেহে সাহস জুগিয়েছে পর্যটকদের। কিন্তু আজকে যেটা ঘটলো তার দেখুন দুটো প্রভাব, একটা তাৎক্ষণিক, একটা সুদূরপ্রসারী। তাৎক্ষণিক হচ্ছে আজকে যারা নেমে আসবেন বা আসছেন, তাদের রাস্তায় এই অন্ধকারে কি দুর্ঘটনা হবে আমরা জানি না, এক। দুই, এই 30,000-এর মধ্যে 10,000 করে দেবো যে প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি, তার কনভয় কিরম দুর্ঘটনায় পড়েছিল দিনের বেলা, এবং সেটা সকাল 6টার আগে ছিল না, সেটা দুপুর একেবারে মধ্যাহ্নর সময় ছিল, 12টার আশেপাশে, 12:20 সম্ভবত, আমার স্মৃতিশক্তি যদি খুব খারাপ না হয়। তো সেইখানে একজন সাধারণ পর্যটক, তার কোনো কনভয় নেই, একে একটা গাড়ি জোগাড় করে হয়তো সবাই মিলে কোনো রকম স্থান সংকুলান করে গেছেন, একদম এবার বিপজ্জনক কোনো সন্দেহ নেই। বলুন শ্রমিক। এখনকার যে অবস্থা, তাদের ধরুন এই 25 থেকে 30 হাজারের মধ্যে 10,000 পর্যটক যদি নামেন, তারা কি কি সমস্যা দেখছেন এখন? এক, 2 গুণ 3 গুণ গাড়ি ভাড়া দিয়ে নামতে হবে আজকে। এই 10,000 লোককে রাখার মতো জায়গা শিলিগুড়িতে নেই, যতই বলা হোক ওখানে ব্যবস্থা করা হবে, কিছুতেই সম্ভব নয়। আজকে আমরা সেই কাশ্মীর বা অন্য জায়গার মতো দেখবো, আজকে শিলিগুড়িতে রাস্তায় লোক থাকবেন রাত্রেবেলা, সেটার থেকে পরিত্রাণের কোনো উপায় নেই।
এগুলো তো আছে। আর দেখুন আজকে ওখানে এবং দেখুন একটা বাস্তব যেটা আগের 80 দশকের আন্দোলনেও আমরা দেখেছি, সমতলের চালকরা উঠতে সাহস পাবেন না, পাহাড়ের চালকরা গাড়ি চালাবেন না, তো কোথায় আপনি গাড়ি পাবেন? সেটাই এখন সেই সমস্যাই হচ্ছে। আজকে আমরা বিকেল থেকে এগুলো ফেস করছি। এবার দেখুন আরেকটা যেটা, আজকে দেশ বিদেশ বা ভিন রাজ্যের প্রচুর পর্যটক আছেন। ঠিক আজকে পর্যটন দপ্তর আপনারা জানেন যে বাইরে গিয়ে প্রচুর প্রমোশনের কাজ করছে বাংলায় আসার জন্য। তারা কি মেসেজ নিয়ে যাবে এবং তারা কি এর পরবর্তী ছুটিটা যখন প্ল্যান করবেন তখন কি পাহাড় দেখতে আবার দার্জিলিংয়ে আসবেন নাকি অন্য কোনো পাহাড়ের দিকে অন্য কোথাও যাবেন? অন্য কোথাও যাবেন। আমি দ্রুত এই যে ট্রান্সপোর্ট সংক্রান্ত, পরিবহন সংক্রান্ত সমস্যা, সেটা নিয়ে সরকারের কি ব্যবস্থা জেনে নেব। নবান্নে রয়েছে সুমন ঘরাই আমাদের প্রতিনিধি। সুমন, সরকার কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছে কি? আমরা সবাই জানি যে সমস্যাটা যে কোনো বন্ধের ক্ষেত্রে হয়, আর আজকের এই হিংসাত্মক ছবি দেখার পরে তো নিঃসন্দেহে আরও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একেবারে চূড়ান্ত সংকট। সেটা হচ্ছে সমতলের চালকরা গাড়ি নিয়ে ওপরে উঠতে চাইছেন না, আর পাহাড়ের চালকরা গাড়ি চালাবেন না। কোনো পরিবহন ক্ষেত্রে রাজ্য সরকার কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছে কি সুমন? দেখো, পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিলিগুড়িতে দফায় দফায় বৈঠক করছেন। সেই বৈঠকে পরিবহন দপ্তরের কর্তারা যেমন আছেন, তেমন কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্টের কর্তারা কিন্তু সেখানে রয়েছেন। এখন অবধি যেটা জানা গেল সেটা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, কালকে সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কলকাতা অবধি বাস আসবে। অর্থাৎ যে সমস্ত পর্যটক তারা নিচে নামবেন, তাদের হয়তো তারা তড়িঘড়ি দার্জিলিং থেকে ফিরে আসতে চাইছেন এরকম ভয়াবহ অবস্থার মধ্যে না থেকে, তাদের হয়তো অনেকেরই টিকিট নেই বা যাওয়ার ডেট আলাদা ছিল, সেই জায়গা থেকে ট্রেনে তারা সংরক্ষণ করতে পারবেন না। তাদের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্ত। 2 ঘন্টা পরপর রাত্রি 10টা অবধি বাস সার্ভিস চালাবে এনবিএসটিসি। এবং আরও যেটা বিষয় সেটা হচ্ছে তারা যাতে আজকে রাত্রিবেলা নেমে বা কালকে নেমে যাতে কোনো হোটেল না পেয়ে যাতে রাস্তায় যাতে না থাকতে হয়, তার জন্য তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের যে রিটায়ারিং রুম, যে ওয়েটিং রুম রয়েছে, সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে যাতে লোকজন রাখা যায়, তাতে যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, তার যাবতীয় ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। আরও যেটা বিষয়, রাজ্য সরকারের তরফ থেকে বাগডোগরা এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ করা হয়েছে যে খুব তাড়াতাড়ি যাতে এয়ারপোর্টটা খুলে দেওয়া হয় এবং এয়ারপোর্টে যে রেস্টুরেন্ট এবং ক্যান্টিন রয়েছে সেটা যাতে সকাল সকাল চালু করা হয়। সেই জায়গা থেকে আমরা যেটা জানতে পারছি এয়ারপোর্ট সূত্রে, আগামীকাল বিকেল 5টা সকাল 5টা থেকে এয়ারপোর্ট খুলে দেওয়া হবে এবং সকাল 6টা থেকে ক্যান্টিন চালু হবে, যাতে প্যাসেঞ্জার এবং পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। এবং আরও যে আপডেটগুলো পরিবহন দপ্তরের তরফ থেকে নেওয়া হচ্ছে সেগুলো পরবর্তীকালে জানানো হবে। আরও একটা বিষয় তোমায় জানিয়ে রাখি যে লাক্সারি ট্যাক্সিগুলো পাহাড়ে চলে, অর্থাৎ পাহাড়ে সবসময় গাড়ি চলে প্রাইভেট নাম্বার এবং কমার্শিয়াল নাম্বার, সে সমস্ত ড্রাইভাররা যাতে নিশ্চিন্তে গাড়ি চালাতে পারেন তার জন্য প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রত্যেক মুহূর্তে। ধন্যবাদ সুমন। আমি মইদুলের কাছে আসবো, তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে আজকে ক্যাবিনেট বৈঠক 44 বছর পর 1973 সালে শেষ হয়েছিল। সেই 44 বছর পর ক্যাবিনেট বৈঠকে ঠিক কি হলো, যার পর এই হিংসাত্মক আন্দোলনের ছবি পাহাড় থেকে সরাসরি আমাদের কাছে আসতে থাকে। দেখুন, हम लोग अगर 44 साल बाद में 45 साल बाद में अगर करते हैं, इसको तो इज्जत देना चाहिए। দার্জিলিং রাজভবনে তখন সবে শেষ হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ঠিক তারপরই জ্বলে উঠল অশান্তির আগুন। জঙ্গি আন্দোলন শুরু করল গোর্খা জনমুক্তি মোর্চা। বিমল গুরুং, রোশনগিরিরা অশান্তির পথে হাঁটলেও মন্ত্রিসভার বৈঠকের পরই পাহাড়ের জন্য উপহারের ডালি নিয়ে হাজির হয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুঝিয়ে দিয়েছেন যাই হোক উন্নয়নের পথ থেকে সরবেন না তিনি। হাতিয়ার করেছেন পাহাড়বাসীর আবেগের সঙ্গে যার নাম জড়িয়ে, সেই তেনজিং নোরগেকে। পাহাড়েও আমরা একটা আলাদা সেটআপ করতে চাই, তার কারণ হচ্ছে যেহেতু পাহাড়বাসীরা দীর্ঘদিন অবহেলিত, বঞ্চিত। যে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट का और एक नया सेक्रेटरिएट पहाड़ में हम एक छोटा से स्थापित करेंगे, जिसका हम नाम देंगे तेनजिং নোরগে ভবন। সদ্য মিরিক পুরসভায় জয় পেয়েছে তৃণমূল। মিরিকের জন্যও এদিন বেশ কিছু ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम मिरिक में एक पॉलिटेक्निक कॉलेज कर रहा है 27 करोड़ रुपया देके, लेकिन साथ साथ में और एक स्किल डेवलपमेंट सेंटर बना रहा है, जिसमें हम 3,000-3,500 यूथ को, यंग जनरेशन को, जिसको हम ट्रेनिंग देंगे और नौकरी का माफिक तैयार कर देंगे। कोई ना कोई नौकरी तो उनको मिलेगा, इसी के लिए उसमें कैंपस इंटरव्यू का बात भी रहेगा। সরকার মোর্চার এবারের সংঘাতের শুরুটা হয়েছিল স্কুলে বাংলা ভাষা নিয়ে। কয়েকদিন আগে মিরিকে দাঁড়িয়ে মমতা অভিযোগ করেন মিথ্যাচার করছে মোর্চা। মন্ত্রিসভার বৈঠকের পরও সেই প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন যে প্রচার করা হচ্ছে সেটা সঠিক নয়। বাংলা কম্পালসারি করা হয়নি, মিথ্যে রটনা হয়েছে।
আর এখন ইস্যু নেই, ওটাও চলে গেছে, কোনো কিছু না, ও নেপালি পড়ুন না, উনি আগে নিজের ছেলে মেয়েদের নেপালি पढ़ाচ্ছেন কি? लोकल जो लैंग्वेज है उसको इम्पोर्टेंट हर तरह रहते हैं। और ये मत समझिए कि हम लोग पहाड़ को कभी कोई डिस्टर्ब करेंगे। जो लोग का पास कोई इशू नहीं रहते वो कभी कभी बर्बादी का इशू करते हैं। পাহাড়ে মাঝে মধ্যেই ধস নামে, হতাহতের ঘটনাও ঘটে। এদিন ধসে মৃত্যু হওয়া একজনের পরিবারের হাতে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। বার্তাটা স্পষ্ট, পাহাড়বাসীর পাশে তিনি সর্বতোভাবে আছেন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আশাবুল হোসেন, সনদ ঝা ও মোহন প্রসাদ, এবিপি আনন্দ। বেগমপুরে ঠিক কি বললেন দিলীপ ঘোষ দেখাবো আপনাদের। গোর্খা নেতারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন কলকাতায়, গোর্খা জনমুক্তি মোর্চা। আমি বলছি দিদি আপনি কেন গেছেন পাহাড়ে, কেন চুলকে ঘা করতে গেছেন? পাহাড়ে বেশ শান্তি ছিল, কোনো গন্ডগোল ছিল না। প্রতি মাসে, ওখানে উনি মান্থলি কেটেছেন দার্জিলিং যাওয়ার, প্রতি মাসে গিয়ে গিয়ে চুলকে চুলকে ঘা করেছেন। এমন টাইট দিয়েছে না, এখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখন যখন গোর্খারা ঘিরে ফেলেছে, উনি সেনা ডেকেছেন ওখানে দার্জিলিং এ, বাড়ি ফিরতে পারবেন না, উদ্ধার করার জন্য সেনা। আমি বলছি মহিদুল, আমি প্রতিক্রিয়ার জন্য তোমার কাছে যাব। আমি পার্থবাবু এখানে আছেন। বিরোধীদের অন্যতম সমালোচনা ছিল যে বামফ্রন্ট আমলে মুখ্যমন্ত্রীরা পাহাড়ে গিয়ে বৈঠক করছেন না, জঙ্গলমহল অশান্ত হলে যাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বাংলা ভাগ হয়নি, তিনি রাজ্যের মধ্যে দার্জিলিং পর্যটকরা যাচ্ছেন, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বা কোনো প্রশাসনিক প্রধান, প্রশাসনিক কর্তা তারা যাবেন না। এই জনবিচ্ছিন্নতা করেই তো আজকে এই আন্দোলনের জন্ম হয়েছিল গোর্খাল্যান্ডে। মানে এখন নয়, সবসময় পাহাড়ের নেতৃত্বের দাবি থাকে যে ওরা প্লেন্সের মানুষ, ওরা আমাদের দিকে দেখেন না, আমাদের ওপরে আসেন না, আমাদের ব্যবস্থা করেন না। যাবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? অবশ্যই যাবেন। আমার তো মনে হয় বিরোধী নেতা সবার যাওয়া উচিত, মানে তো রাজ্যের অংশ। না একদমই যাওয়া উচিত। কারণ দেখুন, দার্জিলিং তো পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ, এটা তো আলাদা কোনো নয়। কারণ তিনটে আপনার গোর্খা জনমুক্তি মোর্চার যে 3টে এমএলএ, তারা তো পশ্চিমবঙ্গ বিধানসভারই মেম্বার। এবং এই যে কোনো সমস্যা, এই ধরনের সমস্যা, সেটা একটা রাজনৈতিক সমাধানই হওয়া উচিত এবং সেটা আলাপ আলোচনারই মধ্যে দিয়ে সেটা সমাধান হওয়া উচিত। সেই দিকে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিকেই কিন্তু এগোচ্ছিলেন। এই যে মিটিংটা করেছেন, মন্ত্রিসভার মিটিং, এটা তো অত্যন্ত একটা রাজনৈতিকভাবে সচেতন এবং অত্যন্ত সুদূরপ্রসারী এক ধরনের কাজ তিনি করলেন। কিন্তু দেখা যাচ্ছে যে মিটিংয়ের দিনই এই ধরনের ঝামেলা হচ্ছে। এখন দেখুন, এখানে দুটো জিনিস আমাদের মনে হয় বলা উচিত। এক তো অবশ্যই রাজনৈতিক অর্থনীতির যেটা দিকটা, সেটা আপনারা কিছুটা আলোচনা হয়েছে যে পাহাড়ের অর্থনীতি কিন্তু পর্যটনের ওপরই কেন্দ্র করে থাকে। এখন এই পর্যটন যদি মার খায়, তাহলে দার্জিলিংয়ের যে মানুষ, তারা তো আরও বঞ্চিত হবে। মানে যে বঞ্চনার অভিযোগ হচ্ছে, তাতে আরও বেশি করে তাহলে বঞ্চনা হচ্ছে। কিন্তু এই যে ঘোলা জলে মাছটা ধরতে যাচ্ছে, এইটা কিন্তু বিজেপি প্রথম থেকেই, ওদের সমস্যাটা হলো যেটা কিন্তু প্রথম থেকে, আপনি 2009-এর লোকসভায় নির্বাচন যদি দেখেন, এই যে যশবন্ত সিং এবং সুরিন্দর সিং আহলুওয়ালিয়া 2009-এর লোকসভা এবং 2014 সালের লোকসভা, এই যে বাংলার বাইরে থেকে কিছু নেতা তারা বাংলায় এসে রাজনীতি করবেন, এবং এইটা নতুন ট্রেন্ড এখন বিজেপি চালু করেছে। সমতলের মইদুল, এটা ততদিন ধরে এই সুবিধাবাদ চলে যদি তোমার রাজ্যে পলিটিক্যাল অ্যাম্বিশন না থাকে। না প্রশ্নটা হলো যে, প্রশ্নটা হচ্ছে মইদুল, একটা কথা সত্যি, ট্রিগারটা টেপা হচ্ছে বেগমপুর, না কোথায় বললে? হ্যাঁ, বেগমপুর থেকে ট্রিগার টেপা হচ্ছে, আর ওইখানে দার্জিলিং আগুনটা জ্বালানো হচ্ছে। এটা ভুলে গেলে চলবে না। দেখুন, মানুষ কিন্তু অত কমপ্লিকেটেড নুয়ান্সেস গুলো দেখেন না। মানুষ খুব সাদা কালো জিনিসটা দেখে। মানুষ কি দেখলেন যে বিজেপির নেতাদের সঙ্গে হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের হচ্ছে বৈঠক হচ্ছে। মানুষ দেখছে যে বিজেপির নেতা, যে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছেন যে দেখ কেমন লাগে এই ধরনের, কিংবা এই 2014 আগে থাকবে আলুওয়ালিয়া, এবং তারপরে ভুল বলছি পঙ্কজ স্যার, আলুওয়ালিয়া এর থেকে বড় উস্কানি আর কিছু হতে পারে না। অ্যাবসলিউটলি, আমার কাছে সে বাইটও আছে, আমি আবার দেখাতে পারি, কালো দেখিয়েছি। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া যখন লড়েছিলেন সাংসদ পদে, তখন কিন্তু দার্জিলিংয়ের রাস্তা রাস্তা লেখা থাকতো গোর্খাল্যান্ডের দাবিতে বিজেপি সমর্থন করুন। সাউন্ড বাইট আছে, আমি দেখাচ্ছি জনসভায়। বক্তব্যটা কি ওনাদের বিশ্বভাবে প্রশ্ন দেওয়া, বাংলা ভাগকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তারা গোর্খার সমর্থনে জিতেছেন এবং তাদের যে অভাব অভিযোগ সেগুলোর কথা বলেছেন। কিন্তু মানে বিষয়টাকে যেভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আমার মনে হয় যে এই পরিপ্রেক্ষিতে আজকে যেখানে গন্ডগোলটা, আপনি গিয়ে যদি দল ভাঙান, আপনি যদি তার কাউন্সিলর কেনেন,
হ্যাঁ, এই কাজগুলো তাদের বিভিন্ন সেগমেন্টেশন আমি জাস্ট কিছু ডেটা দিচ্ছি। আপনি বলছেন ভাঙানো, তো আমরা মিরিক পুরসভায় তৃণমূল জিতেছে, আমি সেদিকে যাচ্ছি না, একদম সাম্প্রতিককালে হয়েছে। আপনি 16-এ ফিরে যান, 2016-এ কার্শিয়াংয়ে তৃণমূল কংগ্রেস হেরেছিলেন, হরকা বাহাদুর তৃণমূলের সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন। কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন? 41.79%। উদাহরণ দিচ্ছি, কার্শিয়াং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 34%, শান্তা ছেত্রী হেরেছিলেন, প্রার্থী হয়েছে। দার্জিলিং সব থেকে গুরুংয়ের স্ট্রং বেস, সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 29.61%, এসআর সুব্বা প্রার্থী ছিল। আচ্ছা, গোটা দার্জিলিং জেলা আপনি যদি অ্যাভারেজ করেন 35.46% তৃণমূল কংগ্রেসের ভোট, 5% এদিক ওদিক হলে তৃণমূল কংগ্রেসের পাহাড়। আমি বলছি যে কি ভাঙানো বলছেন কেন? আমি তো 2016 বলছি, তার মানে তো বেসটা তৈরি হচ্ছিল। আপনারা নিজেরাই দেখিয়েছেন যে ভোটটা নিয়ে রাজ্য বিজেপির কিন্তু কোনো অভিযোগ নেই। একই নির্বাচন হচ্ছে, একই দিনে হচ্ছে, এক জায়গায় পুলিশ রেখে নির্বাচন হচ্ছে, আরেক জায়গায় পুলিশ উইথড্র করে নির্বাচন হচ্ছে। বিষয়টা হচ্ছে ওটা আমাকে দখল করতে হবে, তাই তখন আমার নিরপেক্ষ দরকার। আর যেটা আমার কাছ থেকে চলে যাবে সেখানে কিন্তু প্রথম কথা বুঝতে হবে, যখন সুরেন্দ্র সিং আলুয়া গোর্খাল্যান্ডকে সমর্থন করে মানুষের কাছে গেছেন, তখন আমি পুরনো দেখাবো, আজকেরও দেখাবো। কি বলছেন? রাজনৈতিক দখলের কথা তুমি বললে, এখানে রাজনৈতিক দখলের কথা নয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যেখানে বলছেন আমি গোর্খাল্যান্ডকে সমর্থন করি না, তারপরে এই শতাংশ ভোট পাওয়া মানে মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানুষ চাইছেন না গোর্খাল্যান্ড, মানুষ উন্নয়ন চাইছেন, শান্তি চাইছেন। আমি এই মুহূর্তে সবথেকে বড় খবর জেনে নেব আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, কোন আপডেট আছে তোমার কাছে? দেখো, আজকে ভানুভবনের বৈঠক এবং সেই বৈঠকের পরই গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা তারা তাণ্ডব চালায়, উন্মত্ত হয়ে ওঠে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তারপর কার্যত পুলিশের হাতে বন্দী হয়ে পড়েছিলেন ওই ভানুভবনে বিমল গুরুং। কিন্তু তারপর কিভাবে বিমল গুরুং সেই পুলিশের যখন পুলিশ তাকে ঘিরে ফেলেছিল ভানুভবনের চতুর্দিকে, তিনি কিভাবে সেখান থেকে বেরিয়ে গেলেন, কে তাকে সেফ প্যাসেজ দিল, তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আমরা সূত্রের খবর যে মুখ্যমন্ত্রী প্রচন্ড ক্ষুব্ধ যে কে তাকে সেফ প্যাসেজ দিল, এবং এর জেরে বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পাহাড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে খবর পাওয়া গেছে। ধন্যবাদ আশাবুল। হ্যাঁ, আমি সুবোধদা, আমার কাছে পরিষ্কার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন একটা তো হয়েছিল ভানুভবন থেকে রাজভবনের দিকে ভায়োলেন্ট মব চলে আসছে একদম, হ্যাঁ, এবং ধরুন গোটা মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী সহ কার্যত অবরুদ্ধ। তো আমি বলছি পাশাপাশি আমরা প্রতিদিন মইদুল পুলিশের প্রচুর সমালোচনা করি, ট্রিগার হ্যাপি বলি, কেন পুলিশ বিজেপি এবং সিপিএম এর আন্দোলনে যে ভূমিকা নিয়েছে তার তীব্র সমালোচনা এবিপি আনন্দ এই স্টুডিওতে গত 2 সপ্তাহের মধ্যে আমরা করেছি। কিন্তু আজকে যে রেস্ট্রেন্ট দেখিয়েছে, আমি বলছি কুর্নিশ করা উচিত। পরের পর ঢিল আসছে, বোমা আসছে, আপনাকে অ্যাড করতে হবে। দেখুন, আহত হয়ে মহিলা পুলিশ চলে আসে 55 জন, আজকে 55। এই অবস্থায় যদি পুলিশ যদি প্রতি মুহূর্তে আমরা আতঙ্কিত হচ্ছি যে এই আগুন নেভানো মুশকিল হতো। এবং আমি বলবো, যেটা তুমিও বললে যে পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে, সংযমের পরিচয়কে আমি সত্যি সত্যি অভিনন্দন জানাই, এবং এটা যে পেরেছে মাথা ঠান্ডা রেখে প্রতি মুহূর্তে যে পরিমাণে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা যেভাবে আক্রমণ করছে ওরা উন্মত্ত হয়ে এসে, সেইভাবে যে পুলিশ ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে, ভুলে যান। আপনি ধরে নিন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান 30 জন মন্ত্রীকে নিয়ে, 30 জন কিন্তু এখানে সংখ্যা 28 বা 30 জন মন্ত্রীকে নিয়ে বৈঠক করছেন, গোটা রাজভবন ঘিরে ধরেছে ভায়োলেন্ট মব। আমি বলছি কৃষকদের ওপর গুলি চালিয়ে তো 5 জন মারা গেল, কটা গুলি চলতো বুঝতে পারছেন? আমি বলছি আপনাদের বিরুদ্ধে আন্দোলন, আপনাদের লালবাজার অভিযান, ওনাদের নবান্ন অভিযান, পুলিশের ভূমিকা তো এইখানে বসে 2 সপ্তাহের মধ্যে আমরা মানে কাটাছেড়া করেছি, তীব্র সমালোচনা করেছি। আজকের পুলিশের ভূমিকাটা কিন্তু ক্যামেরায় ধরা আছে, শুধু এবিপি আনন্দ না, সমস্ত সর্বভারতীয় চ্যানেলে ঘোষিত ছিল, ঘোষিত নয়। কিন্তু পুলিশের আজকের এটা ছিল 2 ঘন্টা অনুসরণ করে যেটা এত বড় একটা ঘটনা ঘটছে,
এটার আগাম খবর নেই। আমি বলছি এই জায়গাটায় এবং হয়তো সেই জন্যই এই যে বদলি বা আপনারা যেটা বলছেন সেটাও কিন্তু একটা মন্ত্রিসভার ফেলিওর হচ্ছে এবং ইন্টেলিজেন্সের ফেলিওর কিন্তু ইজ এ ফেলিওর অন পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটা ইন্ট্রোস্পেক্ট করা উচিত।